দেখেন আসলে সেই সময়ের যে সরকার নিঃসন্দেহে এটা সাংবিধানিকভাবে স্বীকৃত না, কারণ এটা তারা বলেছিল যে একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিশেষ ধরনের সরকার, এবং এই 111-এর সরকার এসে যেটি করে তারা এসে কিন্তু কার্যত সংবিধানকে স্থগিত করে দেয়, এবং সংবিধান যখন স্থগিত হয়ে যায় তখন কিন্তু সেই অর্থে আর আইনের শাসন আর থাকে না। এক ধরনের আরবিট্রারি ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু তখন তাদেরকে রাষ্ট্র চালাতে হয়েছে, এবং সংবিধানে আমাদের যে সমস্ত মৌলিক অধিকার রয়েছে, যেমন ধরেন যে আপনার মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, তারপরে আপনার আইনের আশ্রয় লাভের যে অধিকার, এরকম অনেক অধিকার কিন্তু সংকুচিত হয়ে যায়। যার ফলে আপনি যে প্রশ্নটি করলেন যে এটা বাই লজ নাকি আপনার রুল অফ ল নিঃসন্দেহে তখন ব্যাহত হয়েছে, এবং ব্যাহত হয়েছে বলেই অনেক অসাংবিধানিক, অনেক স্বৈরাচারী কাজ তখন হয়েছে। এবং সবচেয়ে জঘন্য যে কাজটি হয়েছে, যে রাজনীতির উপরে দেশ দাঁড়িয়ে থাকে, সেই রাজনীতিকে কালিমালিপ্ত করা হয়েছে, অর্থাৎ গোটা দেশের সাইকোলজিকে একটা অ্যান্টি পলিটিক্যাল জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যেটাকে আমরা বিরাজনীতিকরণ বলি। অর্থাৎ রাজনীতিবিহীন যখন একটি সমাজ হয় সেখানে কি থাকে, সেখানে কিন্তু জঙ্গলি আইন চলে, এবং জঙ্গলি আইনের আরেকটা চেহারাই কিন্তু আমরা তখন দেখতে পেয়েছি। রুল বাই ল বলা যেতে পারে তাহলে তখন যে অবস্থা, এইটা আমরা বলবো যে আরবিট্রারি, আমরা বলবো যে এটা আরবিট্রারি, এবং এটা কোনোভাবেই আইনের শাসনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এবং যে কারণে আমরা দেখেছি যে পরবর্তীকালে অনেক ঘটনা বেরিয়ে এসেছে, এমনকি ওই সময়ের সরকারি ব্যবস্থাপনার ছদ্মাবরণে চাঁদাবাজির অভিযোগ উঠেছে, এবং সেই টাকাগুলো পরবর্তীকালে উদ্ধারের জন্য আদালত থেকে কিন্তু রায়ও হয়েছে। এবং আপনি দেখবেন যে সেই সময়ে টার্গেট করে করে ভিক্টিমাইজ করা হয়েছে বিভিন্ন তাদের যারা প্রতিপক্ষ ছিল তাদেরকে, বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষ, এবং গোটা দেশটাকে একটা রাজনীতি শূন্য করে দেওয়ার জন্য একটা ব্লু প্রিন্ট করা হয়েছিল, এবং যেটাকে আমরা -2 বলি। এবং এই সুযোগটা কেন এসেছিল বা এটা কেন তারা করতে পেরেছিল, সেই আত্মসমালোচনাও আমাদের মনে হয় করা দরকার। তার কারণটা হলো, আমরা যদি সে সময়ের ঘটনার দিকে যাই, যে আপনি বলেছেন যে আজকে হেডিং 7-17, আপনি দেখবেন যে সে সময়ে আপনার তৎকালীন আওয়ামী লীগ এবং বিএনপি এবং জাতীয় পার্টি, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু নিজেদের মধ্যে কোনো সমঝোতায় বসতে পারেনি। এবং কানাডিয়ান হাইকমিশনারের বাসায় যে তৎকালীন সময়ে যে মিটিংগুলো হয়েছে, সেই মিটিংগুলোতে আলাদা আলাদাভাবে সব দলই কিন্তু অ্যাটেন্ড করেছে, এবং আমরা তখন দেখেছি যে বিদেশি দূতদের একটা সক্রিয় অংশগ্রহণ, মানে মনে হয়েছে যেন তারা এই দেশের রাজনীতির একটা পার্ট। এইভাবে যে বিদেশিদেরকে ইনভলভ করে ফেলার পেছনে যে একটা ব্লু প্রিন্ট ছিল, এবং পরবর্তীকালে সেনা সমর্থনে যে সরকারটি হয়, আমরা দেখেছি প্রথম আঘাতটা কিন্তু আসে সংবাদপত্রের উপরে। আপনি দেখবেন যে জায়জাদিন বলে একটি পত্রিকা ছিল, সেই পত্রিকা উপরে কি হয়েছে, অন্যান্য পত্রিকার উপরে কি হয়েছে, আমরা কিন্তু সেই ঘটনাগুলো জানি। ফলে পত্রিকার কণ্ঠকে, গণমাধ্যমের কণ্ঠকে তখন কিন্তু টুটি চেপে ধরা হয়। তো এটি কোনোভাবেই কিন্তু আইনের শাসন সমর্থন করে না, এবং একই রকমভাবে আমাদের সর্বোচ্চ আদালতের যে এখতিয়ার, সেই এখতিয়ারও কিন্তু বিপন্ন হয়েছিল। আপনি তো ওই সময় আদালতে কাজ করছিলেন কি, আপনি দেখছেন, আমরাও ওই সময় কাভার করতে গিয়েছি, তখন একটা আদালত পাড়ায় একটা কমন কথাবার্তা ছিল যে এজেন্সির লোকজন ঘোরাফেরা করে, তারপরে তাদের প্রেসক্রাইব অনুযায়ী জাস্টিসরা অর্ডার দিচ্ছে, এরকম সমালোচনাও ছিল। কিন্তু এরকম রিউমার ছিল, এবং এইটা এক ধরনের অজানা আতঙ্ক। এজেন্সির লোকেরা মানে কারা, এটা সবাই জানে, এবং তাদের গতিবিধি, তাদের উপস্থিতি, তারা এক ধরনের পলিটিক্যাল থাক, যারা এক ধরনের মানে এজেন্সির আবরণে তারাও কিন্তু রাজনীতি করেছে, এবং সেখানে তারা কিন্তু টার্গেট করে তারা কিন্তু ভিক্টিমাইজ করেছে। এবং আমি আগেই বলেছি যে গোটা টার্গেটটাই ছিল পলিটিক্যাল ফোর্সকে, সেটা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, কারণ রাজনীতি শূন্য করার একটা বিবেচনা থেকেই তারা সেটা করেছিল। কিন্তু সামনে তারা যে তকমাটা ব্যবহার করেছিল সংস্কার, আজকেও কিন্তু সংস্কারের আলাপ চলছে। আজকের এই জুলাই পরবর্তী সময়ের সংস্কার আর 111-এর সংস্কারের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমরা কিন্তু সে সময় সংস্কারের কথা শুনেছি, কিন্তু সংস্কারের কার্যকর রূপ কিন্তু তখন দেখতে পাইনি, বরং একটা আতঙ্ককেই দেখতে পেয়েছি। জি।